আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের অধ্যায় ৩ অর্থাৎ সরল রেখা চ্যাপ্টার নিয়ে। তোমরা জানো যে আমরা সরল রেখার অলরেডি 3A, 3B এবং 3C এর বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা 3C এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। 3C এর একটা লেকচার আমাদের হয়ে গিয়েছে এবং ওখানে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে আলোচনা করেছিলাম। তো আজকে আমি 3C এর বইয়ের বাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমি যে বইটা ফলো করতেছি আমি বলে নিচ্ছি, আমি যে বইটা ফলো করতেছি এই বইটা হচ্ছে মাকসুদুল হাকিম স্যারের বই। তোমাদের কাছে এই বইটা থাকলে দেখবা যে আমার অঙ্কগুলো ওই বইয়ের অঙ্কের সাথে বেশ অনেকটাই মিল আছে। ঠিক আছে, তো দেখো আমি 3C অধ্যায়ের যে অঙ্কটা এখানে তুলেছি এই অঙ্কটা মোটামুটি সহজ একটা অঙ্ক। দেখো বলেছে প্রমাণ করো যে এত এত এবং এত বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেছে? পি বর্জিত। অর্থাৎ এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত হবে, মানে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের মানের মধ্যে কোনো পি থাকবে না। তো চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, যেভাবে আমরা নির্ণায়ক পদ্ধতিতে গত এপিসোডে এই অধ্যায়ের বেশ কিছু অঙ্কের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছিলাম। ওইভাবে চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, তারপর দেখি ওই ক্ষেত্রফলের মধ্যে পি থাকে নাকি থাকে না। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখে ফেলো যে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল, প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল লিখে হাফ, তারপর মডুলাস, তারপর নির্ণায়ক। মনে আছে আশা করি তোমাদের। এবার এই বিন্দুগুলো বসাবো। বিন্দুগুলো হচ্ছে পি, এরপরে পি মাইনাস টু, এটা হলো প্রথম বিন্দু। তারপর হচ্ছে পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি, আর এখানে হচ্ছে পি। তারপর হচ্ছে পি প্লাস টু, এখানেও হচ্ছে সেম পি প্লাস টু। এরপরে কি তোমরা জানো ভালো করে, লাস্ট কলামটা হবে 1 1 1। এই হচ্ছে এত বর্গ একক। এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করবো এখন এই নির্ণায়ক থেকে। তো চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে বের করে ফেলি। তুমি যদি জিরো বানিয়ে নিতে চাও জিরো বানিয়ে নিতে পারো, ইচ্ছা তোমার, টোটালি তোমার ইচ্ছা। জিরো বানিয়ে নিতে পারো বা জিরো না বানিয়ে ডিরেক্টলি বিস্তৃতি করেও করতে পারো। আমরা তো গত ক্লাসের অঙ্কগুলোতে মনে হয় জিরো না বানিয়েই করেছিলাম। আজকে না হয় এই অঙ্কটা আমরা জিরো বানিয়ে করি, সমস্যা নাই। তো জিরো বানানোর সিস্টেম তো তোমরা খুব ভালো করে জানো। 111 আছে, তাহলে এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, তাহলে মাইনাস করো। এটা থেকে এটা মাইনাস করা মানে হচ্ছে ফার্স্ট সারি থেকে সেকেন্ড সারি মাইনাস। তো দেখো পি মাইনাস পি প্লাস থ্রি, তাহলে কি হবে? পি এবং পি কাটা চলে যাবে, তাহলে কি থাকবে? মাইনাস থ্রি থাকবে। ঠিক আছে, এরপর এটা থেকে এটা মাইনাস করো, দেখো আবারও পি কাটা চলে যাবে, মাইনাস টু থাকবে। 1 মাইনাস 1 0 থাকবে। এবার এটা থেকে এটা মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করলে পি কাটা 3 মাইনাস টু, দ্যাট মিনস এখানে 1 থাকে। তারপর এটা থেকে এটা মাইনাস করলে পি কাটা মাইনাস টু থাকে, এটা থেকে এটা মাইনাস করলে 0 থাকে। ঠিক আছে, তারপর লাস্ট সারিটা যা আছে তাই থাকবে, পি প্লাস টু, পি প্লাস টু 1। তাহলে দেখো আমরা জিরো বানিয়ে নিলাম। আর এখানে কি করেছি আশা করি তোমরা সবাই খুব ভালো করে সাইড নোটটা লিখতে পারবা। ঠিক আছে, নির্ণায়কের অঙ্কে আমরা এরকম অনেক সাইড নোট শিখে এসেছি এবং দিয়ে এসেছি। এখন কি করব? এখন কি করব? দুইটা জিরো হয়ে গেছে, দেখো এই সারিতে দুইটা জিরো হয়ে গেছে। তাহলে এখন আমরা এই সারির মাধ্যমে এই নির্ণায়কটার মান বের করব। জিরো দিয়ে মান বের করার দরকার নাই, এই জিরো দিয়েও দরকার নাই, আমরা শুধু এই 1 দিয়ে মান বের করব। তাই না? কি বের করব? আমরা শুধু এই 1 দিয়ে মান বের করব। তো 1 এর চিহ্ন কি প্লাস, তাই না? প্লাস মাইনাস প্লাস, তাহলে 1 ইন্টু, সিস্টেম জানা আছে না? 1 এর সারি কোনটা? এটা বাদ, 1 এর কলাম বাদ, অর্থাৎ এই সারি আর এই কলাম বাদ। তাহলে এই চারটার মধ্যে গুণ করো, এটার সাথে এটা গুণ, মাইনাস থ্রি মাইনাস টু গুণ করলে কত হবে? 6 মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে? মাইনাস টু। তাহলে এখানে হবে কত? প্লাস টু। ঠিক আছে, 6 মাইনাস টু, তারপর এখানে প্লাস টু হয়ে যাবে। তো এখন খেয়াল করো এখান থেকে কি আসে আমরা একটু দেখি। আমরা দেখতেছি এখানে
মডুলাসের ভিতরে আমরা 8 পাইতেছি, তাহলে মডুলাস অফ 8 মানে 8। তাহলে ক্ষেত্রফল কত আসবে? আমি সাইডে লিখতেছি, নিচে জায়গা নাই তাই সাইডে লিখি। ক্ষেত্রফল আসবে 4 বর্গ একক। ক্ষেত্রফল কত এসেছে? 4 বর্গ একক। তাহলে প্রশ্নে কি লেখা ছিল? প্রশ্নে লেখা ছিল যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে পি বর্জিত। দেখো তো ক্ষেত্রফল যেটা বের হয়েছে এটার মধ্যে কি কোনো পি আছে? নাই। তার মানে আমরা বলতে পারি ক্ষেত্রফলটা পি বর্জিত। তো এখানে লিখে দিবা যা, এখানে কমা দিয়ে লিখে দিবা যে যা পি বর্জিত, ঠিক আছে? তারপর লিখে দাও প্রমাণিত বা প্রুফড লিখে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো পরবর্তী অঙ্কটা দেখি আমরা। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অধ্যায়ের। এই অঙ্কটা অনেকবার এসেছে বিভিন্ন বোর্ডে। তো চলো আমরা অঙ্কটা একটু দেখি। ত্রিভুজের শীর্ষবিন্দু এত এত ও এত, অর্থাৎ ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে a = 2 অথবা a = -½ হলে বিন্দুগুলি সমরেখ হবে। তো প্রথমে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করতে, সেটা আমরা আগে বের করি, এরপরে আমরা প্রশ্নের বাকি অংশটা পরে দেখব। আগে চলো আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি, ঠিক আছে? তো তোমরা এখানে একটু কাইন্ডলি লিখে ফেলো যে ত্রিভুজটির ক্ষেত্রফল। কাইন্ডলি লিখে ফেলো ত্রিভুজটির ক্ষেত্রফল। লিখে হাফ মডুলাস এরপরে হচ্ছে নির্ণায়ক, ঠিক আছে? এটা মিডিলে দেখো, ক্ষেত্রফল হাফ মডুলাস নির্ণায়ক। দেখো আমরা বিন্দুগুলো বসাই। বিন্দুগুলি কি কি আছে? a+1, এরপরে 1। সেকেন্ড বিন্দুটা হচ্ছে 2a+1, তারপর 3। থার্ড বিন্দুটা হলো 2a+2, আর এখানে হচ্ছে 2a, এরপরে 1 1 1। নির্ণায়ক মডুলাস, ওকে? এত বর্গ একক। তো চলো এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করে ফেলি। তো এখানে তুমি 0 যদি বানিয়ে নিতে চাও বানিয়ে নিতে পারো, 0 বানিয়ে নিতে পারো। চলো আমরা 0 বানিয়েই কাজ করি। তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাহলে দেখো এটা থেকে এটা মাইনাস করলে কি হয়? 1 1 কাটা চলে যাবে, a - 2a, তাহলে থাকবে হচ্ছে -a। এরপরে 1 থেকে 3 মাইনাস করলে কত থাকে? -2। 1 - 1 0, ওকে? এবার এটা থেকে এটা মাইনাস করো, 2a কাটা, 1 - 2, সো থাকবে কত? -1। এরপর এটা থেকে এটা মাইনাস, অর্থাৎ 3 - 2a, তারপর 1 - 1 0। এবার লাস্ট সারিটা যা আছে তাই থাকবে, ওকে? এই এত বর্গ একক। এখন যেহেতু আমরা এখানে এই লাস্ট কলাম বরাবর 2টা শূন্য পেয়ে গেছি, তাহলে এটা দিয়ে আমরা মান বের করে ফেলবো এই 1 দিয়ে। তাহলে 1 ইন্টু কি হবে? এই 1 এর সারি আর 1 এর কলাম বাদ, তাহলে এই 4টার মধ্যে গুণ হবে। তাহলে গুণ করো, ফার্স্টে এটা দিয়ে গুণ করো, -a দিয়ে এটাকে গুণ করলে কি হবে বলো? -3a -a প্লাস 2a²। এরপরে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। তারপর এটা গুণ এটা, -2 - 1 গুণ করলে কত হবে? 2 হবে। ক্লিয়ার? এই তাহলে এখান থেকে কি আসতেছে আমরা একটু দেখি। আলটিমেটলি হাফ ইন্টু মডুলাস, ভিতরটাকে সাজায় লিখলে 2a² - 3a - 2। এই হচ্ছে ত্রিভুজের কি? এটা ক্ষেত্রফল। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নের প্রথম অংশ হয়ে গেল, ক্ষেত্রফল নির্ণয় করো। এবার চলো আমরা প্রশ্নের সেকেন্ড অংশে চলে যাই। সেকেন্ড অংশটা আমরা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করি। প্রশ্নের সেকেন্ড অংশটা বলেছে দেখাও যে a = 2 অথবা a = -½ হলে বিন্দুগুলি সমরেখ হবে, ঠিক আছে? এই সেকেন্ড অংশটার আমরা দুইভাবে আনসার করতে পারি, দুইভাবে করা যায় বাকি অংশটা। বলছে বিন্দুগুলি সমরেখ হবে। বিন্দুগুলো সমরেখ মানে এই ক্ষেত্রফল তাহলে কত হবে? 0। বিন্দুগুলি সমরেখ মানে ক্ষেত্রফল 0 হবে। তাহলে আমরা এই ক্ষেত্রফল = 0 লিখব। লিখে সেখান থেকে a এর এই 2টা মান বের হয়ে গেলেই হয়ে গেল। বুঝতে পারছো কথা? যেহেতু বলেছে বিন্দুগুলি সমরেখ, তাহলে আমরা এই ক্ষেত্রফল = 0 লিখে এই 2টা মান, এর এই 2টা মান বের করে দিতে পারলেই শেষ অঙ্ক।
তাহলে এই দুইটা মানের জন্যই বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। ঠিক আছে। আচ্ছা, এই একটা উপায় যে এই ক্ষেত্রফলটাকে ইকুয়াল টু 0 লিখে এই দুইটা মান বের করা। আরেকভাবে করা যায়, দ্বিতীয় পদ্ধতি, সেকেন্ড পদ্ধতি হচ্ছে, যেহেতু বলেছে এই দুইটা মানের জন্য সমরেখ, তার মানে এই দুইটা মানের জন্য ক্ষেত্রফল কত হবে, 0 হবে, তাই কিনা বলো? এই দুইটা মানের জন্য সমরেখ হবে, অর্থাৎ এই দুইটা মানের জন্য ক্ষেত্রফল 0 হবে। তাহলে তুমি এই মানটা এই ক্ষেত্রফলে বসাবা, দেখবা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে এই মানের জন্য বিন্দুগুলি সমরেখ হবে। আবার এই মানটা বসাবা, এ এর মানটা এখানে বসাবা, বসালে ওইটার জন্য যদি 0 আসে তাহলে এই মানের জন্য বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। এইভাবেও তুমি করতে পারো। ঠিক আছে। তাহলে পদ্ধতি আছে দুইটা, এই ক্ষেত্রফল ইকুয়াল টু 0 লিখে এই দুইটা মান বের করা, অথবা এই দুইটা মান এখানে বসিয়ে ক্ষেত্রফল 0 বের করা। একই, তুমি যে কোনো একটা দিয়ে করতে পারো, ইচ্ছা তোমার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সেকেন্ড নিয়মই করি না হয়, নাকি সেকেন্ড নিয়মই করি। তাহলে লিখি a ইকুয়াল টু 2 হলে, a ইকুয়াল টু 2 হলে ক্ষেত্রফল, a ইকুয়াল টু 2 হলে ত্রিভুজের ক্ষেত্রফল, এভাবে লেখো, a ইকুয়াল টু 2 হলে ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে বসাবো, a এর জায়গায় 2 বসাবো, তাহলে হাফ মডুলাস a এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2, এত বর্গ একক। ঠিক আছে। এবার দেখো তো এখান থেকে ক্ষেত্রফল 0 আসে কিনা। 0 আসে, দেখো তো মডুলাসের ভিতরে এখানে কত, 4। আচ্ছা লিখি আমরা, হাফ ইন্টু এখানে হচ্ছে 4, তাহলে 8 8 মাইনাস 6 মাইনাস 2, হ্যাঁ 0 চলে এসেছে। দেখো এই দেখো এখানে 0 চলে আসে, তাহলে ক্ষেত্রফল 0 বর্গ একক। তার মানে a ইকুয়াল টু 2 এর জন্য ক্ষেত্রফল 0 আসছে, তার মানে a ইকুয়াল টু 2 এর জন্য বিন্দুগুলো সমরেখ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড মানটা দিয়ে আগে করে নিই, অথবা যেহেতু এখানে অথবা দেওয়া আছে, অথবা a ইকুয়াল টু মাইনাস হাফ হলে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখি আমরা এবার a এর জায়গায় মাইনাস হাফ বসাবো, তাহলে হাফ ইন্টু মডুলাস 2 ইন্টু মাইনাস হাফ স্কোয়ার 3 ইন্টু মাইনাস হাফ মাইনাস 2, এত বর্গ একক। এবার দেখো তো এখানে ক্যালকুলেশন করলে কত আসে, এখানে হচ্ছে 1/4, এখানে 1/4 আসে, 2 দিয়ে ভাগ করলে হাফ থাকবে। ওকে, 1/4 ইন্টু 2 হাফ থাকবে, পরে প্লাস 3/2 মাইনাস 2। এবার খেয়াল করো, এই যে এই দুইটা যোগ করলে দেখো 2 আসে, লসাগু করে দেখো এই দুটো যোগ করলে 2 আসে, 2 মাইনাস 2, তাহলে এখানেও ক্ষেত্রফল কত চলে আসলো, 0। তার মানে এই এর মানের জন্য বিন্দুগুলো কি, সমরেখ। বুঝতে পেরেছ? এবার নিচে লিখে দিবা, সুতরাং a ইকুয়াল টু 2 অথবা a ইকুয়াল টু মাইনাস হাফ হলে প্রদত্ত বিন্দুগুলি সমরেখ হবে। শেষ। a ইকুয়াল টু 2 অথবা a ইকুয়াল টু মাইনাস হাফ হলে প্রদত্ত বিন্দুগুলি সমরেখ হবে, লিখে দিয়ে শর্ট লিখে দিবা। ওকে, এভাবে করতে পারো, অথবা আরেকটা যে বুদ্ধি আমি দেখিয়েছি ওইভাবেও তুমি করতে পারো। আরেকটা প্রসেস কি, ওইভাবে যদি করতে চাও তাহলে কি লিখবা, এখানে লিখবা বিন্দুগুলি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। বিন্দুগুলি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 0 হবে। এরপর লিখবা সুতরাং এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0, হাফটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, 0 হয়ে যাবে। তারপর মডুলাস বাদ দিয়ে দিবা, বাদ দিলে পরে এটাকে মিডল টার্ম করলেই দেখবা এই দুইটা মান চলে আসবে, তারপর লিখে দিবা যে সুতরাং a ইকুয়াল টু 2 অথবা a ইকুয়াল টু মাইনাস হাফ হলে বিন্দুগুলি সমরেখ হবে। এভাবেও করতে পারো, দুইটা প্রসেসে 100% হবে। এবার দেখো পরের অঙ্কটা, এই অঙ্কটা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, একটু খুব ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো অঙ্কটা হচ্ছে, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে মানে ওই ক্ষেত্রফলের সাহায্যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। ওই ক্ষেত্রফলের সাহায্যে বি বিন্দু থেকে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো চলো আমরা আগে ক্ষেত্রফলটা বের করে ফেলি।
তো এখানে একটু লিখে ফেলো তোমরা ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দিয়ে লিখে ফেলো। ঠিক আছে, তো ক্ষেত্রফল বের করে ফেলি। প্রথম বিন্দুটা হচ্ছে -3 -2, পরের বিন্দুটা হচ্ছে -3 9, পরের বিন্দুটা হচ্ছে 5 -8 1 1 1, এত বর্গ একক। ওকে, এত বর্গ একক। তাহলে দেখি এখন ক্ষেত্রফলটা এখান থেকে কি আসে। এই নির্ণায়কের সবগুলো যেহেতু সংখ্যা, তাহলে আমরা ডিরেক্টলি বিস্তৃতি করে ফেলি। ঠিক আছে, আমরা এই প্রথম সারিটা দিয়ে বিস্তৃতি করে ডিরেক্টলি মান বের করে ফেলি। তো এটার চিহ্ন কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -3 ইন্টু, দেখো এটা দিয়ে করলে এই সারি আর এই কলাম বাদ চলে যাবে, তাহলে গুণ করো 9 + 8 হবে। ওকে, এরপরে এটার চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +2 ইন্টু, দেখো এই সারি আর এই কলাম চলে যাবে, তাহলে -3 ইন্টু 1 কত হবে, -3 মাইনাস 1 ইন্টু 5 কত হবে 5, এরপরে 1 +1 ইন্টু, দেখো এটা দিয়ে করলে এই সারি আর এই কলাম চলে যাবে, তাহলে এই চারটার মধ্যে গুণ হবে। গুণ করো -3 -8, গুণ করলে কত হবে 24 মাইনাস 5 নং 45। ঠিক আছে, এই তাহলে এখন খেয়াল করো, হাফ ইন্টু, এখানে কত আসে দেখো 9 আর 8 যোগ করলে হয় 17, 3 17 51 -51, পরে দেখো এখানে আসে -8 আর এখানে +2, তাহলে -16, মাইনাস কত 16। এরপর দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে থাকে কত 21, -21 থাকে, তাহলে এখানে প্লাস আছে +1, তাহলে -21। ঠিক আছে, একটা জিনিস একটু খুব ভালো করে খেয়াল করো, আমরা যে বারবার ক্ষেত্রফল বের করার সময় যে মডুলাস ইউজ করতাম, মডুলাস, এই মডুলাসের সবচেয়ে বড় উপকার দেখো এখন এই অঙ্কটাতে হবে। দেখো এখান থেকে কিন্তু আনসার মাইনাস আসবে মডুলাসের ভিতরে, আর আমরা তো জানি ক্ষেত্রফল কখনো মাইনাস হইতে পারে না। এখানে মডুলাস দেওয়া আছে, তাই ওই মাইনাসটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। মাইনাসটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এখানে কত আসে, -51 -16 -21, তাহলে এখানে মডুলাসের ভিতরে -88 আসে। ওকে, তাহলে হাফ ইন্টু 80 +88 হবে, তাহলে আনসার হবে 44 বর্গ একক। এটাই হচ্ছে ত্রিভুজের কি ক্ষেত্রফল, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখেছো এখানে মডুলাসটা কিভাবে আমাদের কত বড় একটা উপকার করলো। আচ্ছা, এবার দেখো এখন এই ক্ষেত্রফলের সাহায্যে বলেছে বি বিন্দু হতে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। তো ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলেছি, ক্ষেত্রফলটা মনে রাখো 44 বর্গ একক বের হয়েছে। আমি এখন এখানে আপাতত মুছে দিলাম, 44 ক্ষেত্রফল এসেছে, এটা আমাদের মনে থাকবে। এখন একটু দেখো, বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি যদি ত্রিভুজটা এখানে আঁকি, বিন্দুগুলো বসায়ও চাইলে আঁকতে পারি, বিন্দুগুলো বসায়া, আচ্ছা বিন্দুগুলো বসি প্রপারলি ত্রিভুজটা আঁকি, সমস্যা নাই। দেখো -3 হলো এইদিকে, তারপর হচ্ছে -2 যাবে নিচে, এই হচ্ছে এ বিন্দু, এরপরে -3, এ হলো -3, এরপরে -9 চলে যাবে উপরে। সাপোজ এখানে বি বিন্দু, সি বিন্দু হচ্ছে 5 -8, এই হলো সাপোজ 5 -8 যাবে নিচে, -8 যাবে নিচে। ওকে, 5 -8 আরো নিচে যাবে, সাপোজ এখানে, ওটা আরো উপরে যাবে। আমরা জাস্ট অনুমান করে আঁকতেছি। তাহলে ত্রিভুজটা কেমন হবে, এইরকম একটা ত্রিভুজ পেয়ে যাব আমরা, না? দেখো এই যে এরকম একটা ত্রিভুজ পেয়ে গেলাম আমরা। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন এখানে প্রশ্ন হলো যে বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। বি বিন্দু কোনটা, এই যেটা হলো বি বিন্দু, এই বি বিন্দু থেকে সি এ বাহুর উপর লম্ব আঁকলে সেই লম্বটার দৈর্ঘ্য, দেখো এখন যদি আমি লম্ব আঁকি একটু অড দেখা যাবে জিনিসটা, হ্যাঁ লম্ব আঁকলে একটু অড দেখা যাবে, এটা আসলে লম্ব হয়নি।
আমি চিত্রটা তো প্রপারলি আঁকিনি, তোমরা যদি গ্রাফ কাগজে প্রপারলি চিত্রটা আঁকো তাহলে দেখবা যে বি বিন্দু থেকে সি এ বাহুর উপর একটা স্ট্রেট লম্ব অঙ্কন করা যাবে, একটা লম্ব কিন্তু অঙ্কন করা যাবে, ঠিক আছে। বা সি এ বাহুর উপর না আঁকা গেলেও সি এ বাহুর বর্ধিত অংশের উপরে আঁকা যাবে। যদি এরকম হয় যে সি এ বাহুর উপর আঁকা যাচ্ছে না, তাহলে দেখবা যে সি এ বাহুটাকে বর্ধিত করে এই বর্ধিত অংশের উপর লম্ব আঁকা যাবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলো তো, এই বর্ধিত অংশের উপর লম্ব আঁকলেও সেটা কি এই ত্রিভুজের উচ্চতা হবে না? দেখো লম্বটা যদি আমরা ত্রিভুজের ভিতরে আঁকি তাও এটা ত্রিভুজের উচ্চতা হবে যদি ভিতরে আঁকতে পারি, আর যদি ভিতরে না আঁকতে পারি বাইরে আঁকতে হয় তাও কিন্তু ওই লম্বটা এই ত্রিভুজের উচ্চতাই নির্দেশ করবে, ঠিক আছে। তাহলে তোমরা প্রপারলি একটু চিত্রটা গ্রাফে এঁকে দেখবা, ঠিক আছে। তো আমি এখানে প্রপারলি চিত্রটা না এঁকে আমি একটু নর্মালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তোমরা চাইলে এই নর্মাল চিত্রটাও আঁকতে পারো, মনে করো এটা হলো বি বিন্দু, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। প্রপারলি গ্রাফে না এঁকে তুমি চাইলে এই চিত্র দিয়ে অঙ্ক করে দিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে খেয়াল করো, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 9, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 -8, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 2। এবার প্রশ্নে বলেছে যে এই বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। এই লম্বটার দৈর্ঘ্য বের করতে বলেছে এখানে, এই লম্বটার কি বের করতে বলেছে? দৈর্ঘ্য। এই লম্বটার দৈর্ঘ্য বের করতে হবে আমাদের। আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করো, সাপোজ এই লম্বটাকে আমরা বিডি নাম দিয়ে দিলাম। এবার প্রশ্নে বলে দিয়েছিল যে এর সাহায্যে মানে ওই ক্ষেত্রফলের সাহায্যে, কার সাহায্যে? ওই ক্ষেত্রফলের সাহায্যে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা অলরেডি জানি, ক্ষেত্রফল কত বের হয়েছিল এবিসি ত্রিভুজের? 44। তাহলে এই ক্ষেত্রফলের সাহায্যে এই বিডির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো তো এই বিডিটা কি এই এবিসি ত্রিভুজের উচ্চতা না? তুমি এইভাবে নর্মালি চিত্র আঁকো আর গ্রাফে আঁকো, যেভাবেই আঁকো এই বিডিটা হবে এই ত্রিভুজের উচ্চতা, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি এখান থেকে খুব ইজিলি এই জিনিসটা লিখতে পারি কিনা বলো? হাফ ইন্টু সি এ ইন্টু বিডি ইকুয়াল টু 44। বলো লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, আমার সাথে তোমার একমত হবে এটাতে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 44। ত্রিভুজের ক্ষেত্রফল 44 বের হয়েছিল আমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকেই আমরা এই বিডির দৈর্ঘ্য বের করতে পারবো। দেখো এখান থেকে আমরা বিডির দৈর্ঘ্যটা কিভাবে বের করব খেয়াল করো। হাফটাকে ওইদিকে নিয়ে যাই অথবা উভয় পাশে 2 দ্বারা গুণ করে ফেলি, কথা একই। তাহলে এই পাশে হবে 88। এবার দেখো সি এ বাহুর দৈর্ঘ্য কি আমরা বের করতে পারবো না? সি এ বাহুর দৈর্ঘ্য সেই ছোটবেলার সূত্র দিয়ে, সি এ বাহু মানে কি? সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব। বলো দূরত্বর সূত্র দিয়ে কি হবে? 9 10 এর সূত্র, 5 + 3 হোল স্কয়ার প্লাস -8 + 2 হোল স্কয়ার, ওকে, ইন্টু বিডি ইকুয়াল টু 88। তাহলে এখান থেকে কত আসে? এখানে আসে হচ্ছে 8 মানে হচ্ছে 64, আর এখানে 6 36, তার মানে এখানে 100 আসবে। √100 ইন্টু বিডি ইকুয়াল টু 88। বুঝতে পারতেছ? খুব সহজে এখন হয়ে যাবে। √100 মানে হচ্ছে 10, তাহলে 10 বিডি ইকুয়াল টু 88। তাহলে আলটিমেটলি বিডি ইকুয়াল টু হবে 88/10, তার মানে বিডি ইকুয়াল টু আসবে 44/5। এটা দশমিকে কনভার্ট করতে পারো, এটাকে সমস্যা নাই, বাই 44/5 এ রেখে দিলেও হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বি বিন্দু হতে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে ফার্স্টে ক্ষেত্রফল বের করেছি, তারপর দেখো কত সিম্পল ওয়েতে আমরা বি বিন্দু থেকে সি এ বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করে ফেলেছি। এখানে কিন্তু এরকমও বলতে পারে যে সি বিন্দু থেকে এ বি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চাইতে পারে, অর্থাৎ এই যে এটা এই লম্বের দৈর্ঘ্য। তখন আমরা এটাকে ভূমি কনসিডার করব আর এটাকে লম্ব কনসিডার করব। তখন এখানে হবে হাফ ইন্টু এ বি ইন্টু সিডি, হাফ ইন্টু এ বি ইন্টু সিডি হবে। তখন একই প্রসেসে বের করে ফেলা যাবে। বা এখান থেকেও চাইতে পারে যে এ বিন্দু থেকে বিসির উপর অঙ্কিত লম্ব, তাহলে ওকে আমরা বের করতে পারবো না? বের করতে পারবো, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছ।
এবার দেখো পরবর্তী অঙ্কটা, এই অঙ্কটা একটু ডিফারেন্ট একটা অঙ্ক, এই চ্যাপ্টারের একটু ডিফারেন্ট অঙ্ক, তোমরা করলেই বুঝতে পারবো অঙ্কটা। দেখো অঙ্কটা হচ্ছে ত্রিভুজ ও পি কিউ এর শীর্ষবিন্দু, এটা হলো একটা শীর্ষবিন্দু, মনে করো এটা ও বা মূল বিন্দু, 0 0 যেহেতু দেওয়া আছে, এরপরে এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো কিউ বিন্দু। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দুগুলো দেখেছো, এ কস বিটা, এটা হলো মাইনাস এ সাইন বিটা, এ সাইন আলফা, এ কস আলফা। তো বলেছে দেখাও যে আলফা ইকুয়াল বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে এবং সবচেয়ে বড় মানটি বের করো। আচ্ছা ওটা পরে দেখবো আমরা, প্রথমে আগে এই অংশটা দেখি যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো চলো আমরা আগে ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বের করি, তারপর বাকি আলোচনা আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো চলো আগে এই তিনটা বিন্দুর সাহায্যে আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, ঠিক আছে? তো দেখো একটু ভালো করে, তো এখানে লিখে ফেলো যে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল। আচ্ছা এখন দেখো বিন্দুগুলো বসাই আমরা, 0 0, এরপরে হলো এ কস বিটা, আর এটা হলো মাইনাস এ সাইন বিটা। ওকে, তারপরটা হচ্ছে এ সাইন আলফা, আর এখানে হচ্ছে এ কজ আলফা, আর এখানে হচ্ছে 1 1 1। ওকে, এত বর্গ একক। এবার খেয়াল করো, এখন এখান থেকে মান বের করা কিন্তু খুব সহজ। কিভাবে দেখো, এখানে প্রথম সারিতে অটোমেটিক দুইটা জিরো চলে এসেছে, মানে দেওয়াই আছে, ঠিক আছে? দেখো প্রথম সারিতে দুইটা জিরো দেওয়াই আছে, তাহলে আমরা শুধু এই জিরো দিয়ে তো ক্যালকুলেশন করা লাগবে না, এটা দিয়ে করা লাগবে না, আমরা শুধু এই 1 দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে মডুলাস, ঠিক আছে, এই 1 দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে 1 ইন্টু, দেখো এটা দিয়ে ক্যালকুলেশন করলে এই সারি আর এই কলাম চলে যাবে, তাহলে এই চারটার মধ্যে গুণ হবে। তাহলে গুণ করো, বলো এই দুইটার গুণফল কি হবে? এই দুইটার গুণফল হবে এ কজ আলফা ইন্টু কজ বিটা। দেখো বুঝতে পেরেছ কিনা? এই দুইটার গুণফল এ হবে না, এ স্কয়ার হবে, গুণ করলে কি হবে? এ স্কয়ার কজ আলফা কজ বিটা, এরপরে কি চিহ্ন? মাইনাস। তারপর এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করলে হবে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই দুইটার গুণফল কি হবে? এ স্কয়ার সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা। ওকে, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে এরকম, আমরা যদি এখান থেকে দেখো এ স্কয়ারটা কমন নিয়ে নিই, তাহলে এ স্কয়ার কমন নিয়ে নিলে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। ক্লিয়ার? আচ্ছা এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এ স্কয়ারটা আমরা বাইরে নিয়ে আসা বললাম, যেহেতু এটা একটা ধ্রুব রাশি, ঠিক আছে? এ স্কয়ারটা আমরা বাইরে নিয়ে আসা বললাম। এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে আমরা তো এখনো ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি করিনি। যখন আমরা ত্রিকোণমিতি করব তখন দেখবা যে এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা, পুরাটাই। ফর্মুলাটা কিরকম জানো? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা হলো কজ এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ কজ আলফা মাইনাস বিটার ফর্মুলা। দেখো জিনিসটা বুঝতে পেরেছ কিনা? এখানে আসলে বোঝার কিছু নাই, এটা হচ্ছে মুখস্থ ফর্মুলা একটা। আমরা যখন ত্রিকোণমিতি করব তখন এই ফর্মুলা দেখব যে cos a মাইনাস বির ফর্মুলা হলো cos a cos b প্লাস sin a sin b। তোমরা চাইলে তোমাদের কাছে বই থাকলে তোমরা দেখে নিতে পারো ত্রিকোণমিতিতে। আচ্ছা, তাহলে এইটা এসেছে কি? ক্ষেত্রফল। এটা কি এসেছে? ক্ষেত্রফল এসেছে এটা। তো এখন কথা হচ্ছে, প্রশ্নের মধ্যে বলেছে যে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। আচ্ছা একটা কথা একটু বলি, তোমাদের মনোযোগ দিয়ে শোনো। তোমাদের যারা একটু ভালো করে খেয়াল করতেছে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এটা তো ক্ষেত্রফল, তাহলে এখানে ক্ষেত্রফল বড় ছোটর প্রশ্নটা কেন আসতেছে? ক্ষেত্রফল বড় ছোট মানে বুঝলাম না। তার মানে কি এই ক্ষেত্রফলকে আপ ডাউন করবে? হ্যাঁ, এই ক্ষেত্রফল আপ ডাউন করবে, না হলে এখানে বড়র কথা বলতো না। আপ ডাউন করবে এটা বুঝলাম কিভাবে? আমরা একটা জিনিস খেয়াল করো, এইটার মান কিন্তু চেঞ্জেবল, এটার মান কিন্তু চেঞ্জেবল। এটার মান
নির্দিষ্ট কোনো মান নাই এটার। এটা হচ্ছে কস থিটা, এটা মনে করো থিটা। তো এখানে এই কোণের জায়গায়, এটা তো একটা কোণ তাই না, এই কোণের জায়গায় 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 45, 90, আরো অনেক বড় বড় মান হতে পারে। তার মানে এই থিটার মানটা যেহেতু চেঞ্জেবল, তাহলে এই অংশটা কিন্তু চেঞ্জেবল। কারণ কস 30 ডিগ্রি যদি হয় তাহলে মান হবে একরকম, কস 60 ডিগ্রি যদি হয় তাহলে মান হবে আরেক রকম, কস 180 ডিগ্রি হলে মান হবে আরেক রকম, কস 360, আরো বড় কোন ভেদে এটার ভ্যালুটা চেঞ্জ হবে। আর এটার ভ্যালুটা যেহেতু চেঞ্জ হবে, তাহলে ক্ষেত্রফলটা কিন্তু আপ ডাউন করবে, ক্ষেত্রফলটাও বড় ছোট হতে পারে। এটার উপর ডিপেন্ড করবে, এটার সাপেক্ষে তোমাকে নির্ধারণ করতে হবে যে ক্ষেত্রফলটা বড় হবে না ছোট হবে। তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কটার মূল কেন্দ্রবিন্দু বা এটার মূল টপিক। ঠিক আছে, তাহলে এইটার উপর ডিপেন্ড করতেছে যে ক্ষেত্রফল বড় হবে নাকি ছোট হবে। ঠিক আছে, এই কজ আলফা মাইনাস বিটার উপর ডিপেন্ড করতেছে যে ক্ষেত্রফলটা বড় হবে না ছোট হবে। এটার মানটা যদি বড় হয় তাহলে ক্ষেত্রফলের মানটা বড় হবে, এটার মানটা যদি ছোট হয় তাহলে ক্ষেত্রফলের মানটাও ছোট হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তার মানে এখানে তো চেয়েছে যে আলফা ইকুয়াল টু বিটা হলে ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে, এটা দেখাইতে হবে। তার মানে এইটার সবচেয়ে বড় মানের জন্যই এই ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে। বুঝতে পেরেছ? এই কজ আলফা মাইনাস বিটার সবচেয়ে বড় মানের জন্যই কিন্তু এই ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে। এবার বলো তো এই কজ আলফা মাইনাস বিটার সবচেয়ে বড় মান কত? বলতে পারবা কজ আলফা মাইনাস বিটার সবচেয়ে বড় মান কত? তোমরা জানো এটা, তোমরা জানো, একটু মনে করে দেখো 9, 10-এ তোমরা পড়েছ যে সাইন থিটা আর কস থিটার মান সবসময় -1 থেকে বড় হয়, +1 থেকে ছোট হয়। দেখো তো পড়েছো কিনা? কস থিটার সাইন থিটার মান -1 সহ -1 থেকে বড়, +1 সহ +1 থেকে ছোট, অর্থাৎ -1 থেকে +1 এর মধ্যেই থাকে সব সময়। কার মান? সাইন এবং কজের মান। থিটার মান যাই হোক না কেন, থিটার যে কোনো মান তুমি বসাও, দেখবা যে সাইন আর কসের মান এই -1 আর 1 এর মাঝখানেই থাকবে। অর্থাৎ এই হলো -1, এই হলো 1। ঠিক আছে, অর্থাৎ এইটা এবং এইটা সহ এই দুইটার মাঝেই সবসময় থাকবে সাইন আর কজের মান, এর বাইরে কখনোই যাবে না। থিটার যে কোনো মান তুমি বসায় চেক করতে পারো, এটা তোমরা 9, 10-এই পড়ে এসেছো। তাহলে একটা জিনিস বলো তো, আমাদের এখানে কাজ তো কসের কাজ, তাহলে এখান থেকে বলো যে কসের সবচেয়ে বড় মানটা কত? যদি -1 কস থিটার মান যদি -1 থেকে +1 পর্যন্ত হয়, তাহলে সবচেয়ে বড় মান কোনটা কসের? সবচেয়ে বড় মান কি 1 না? দেখো তো এখানে সবচেয়ে বড় মান হচ্ছে কসের 1, আর সবচেয়ে ছোট মান হচ্ছে কসের কত? -1। বুঝতে পেরেছ? তা কসের সবচেয়ে বড় মান হচ্ছে 1। তার মানে এই কস আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান কত হইতে পারে? 1 হতে পারে। ঠিক আছে, এখন তোমার কাছে কনফিউশন হইতে পারে যে স্যার এখানে তো থিটা ছিল, এখানে তো আলফা মাইনাস বিটা, তো কি হয়েছে? আলফা মাইনাস বিটাও তো থিটা, কসের পরে একটা কোণ, ওইখানে ওই কোণটাকে ওখানে আমরা থিটা দিয়ে প্রকাশ করেছি, এখানে আলফা মাইনাস বিটা দিয়ে প্রকাশ করতেছি। তুমি এটাকে থিটা মনে করো, তাইলে তোমার জন্য সহজ হবে বুঝতে। তাহলে এটার সবচেয়ে বড় মান কত বলো? 1। তার মানে একটু আগে বলেছিলাম যে এইটার মান সবচেয়ে বড় হলেই এই ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে। তাহলে এটার সবচেয়ে বড় মানটা আমরা কত জানলাম? 1। তার মানে এটার মান 1 হলেই এই ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় হবে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এখানে আমরা এখন এটাকে লিখব কিভাবে? এটাকে আমরা এখন লিখব কিভাবে এখানে? ঠিক আছে, আমরা এভাবে লিখব যে এখানে কজ আলফা মাইনাস বিটা, তোমরা লেখো, আমি লিখবো না, কজ আলফা মাইনাস বিটা এর মান সবচেয়ে বড় হলে ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। লিখেছ? এখানে কজ আলফা মাইনাস বিটার মান সবচেয়ে বড় হলে ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। ওকে, আচ্ছা, এরপর নিচে লেখো যে কজ, আমরা জানি দিয়ে লিখো, আমরা জানি কজ আলফা মাইনাস বিটা এর সর্বোচ্চ মান কত হইতে পারে? একটু আগে বললাম 1।
ঠিক আছে? তাহলে সুতরাং cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত? 1 লিখতে পারি আমি, যেহেতু cos আলফার সর্বোচ্চ মান 1। তো দেখো খুবই সিম্পল ক্যালকুলেশন, 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান। তাহলে এখান থেকে cos বাদ দিয়ে দিলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, তার মানে আলফা ইকুয়াল টু বিটা। তার মানে এখান থেকে কি প্রমাণিত হয়ে গেল বলো তো? প্রমাণিত হয়ে গেল যে আলফা ইকুয়াল টু বিটার জন্য cos আলফা মাইনাস বিটার মান কত হবে? 1 হবে। অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটার জন্য cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান 1 পাওয়া যাবে। অর্থাৎ আলফা মাইনাস বিটা এর জন্য ক্ষেত্রফল কি হবে? সর্বোচ্চ হবে। বুঝতে পেরেছো জিনিসটা? আমি আবার বলতেছি, আলফা মাইনাস বিটার জন্য cos আলফা মাইনাস বিটার মান 1 হবে। অর্থাৎ আলফা মাইনাস বিটার জন্য cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান 1 পাওয়া যাবে। অর্থাৎ আলফা মাইনাস বিটার জন্য ক্ষেত্রফল কি হবে? সর্বোচ্চ হবে, সবচেয়ে বড় হবে ক্ষেত্রফল। তাহলে এটাই কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে গেল, যদিও আমরা একটু উল্টা দিক থেকে প্রমাণ করছি, ঠিক আছে, বাট প্রমাণিত কিন্তু হয়ে গেছে। এটাই কিন্তু চেয়েছিল যে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। আমরা দেখছি যে আলফা ইকুয়াল টু বিটার জন্যই cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান 1 পাওয়া যায়, আর cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মানের জন্যই তো এই ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে। তার মানে আলফা ইকুয়াল টু বিটার জন্যই এই ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। এবার লিখে দাও, সুতরাং আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। বুঝতে পেরেছ? আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে। ওকে, এবার লাস্ট অংশ বলেছে সবচেয়ে বড় মানটি বের করো। কোন মানটি? অর্থাৎ ক্ষেত্রফলের সবচেয়ে বড় যে মানটা, সেই মানটা বের করতে হবে। এটা তো ক্ষেত্রফল, তাই না? তো এটার মানের জন্যই তো ক্ষেত্রফলের মানটা চেঞ্জেবল, আপ ডাউন করবে। তো এখানে বলেছে যে সবচেয়ে যে বড় মানটা হবে ক্ষেত্রফলের, সেটা বের করো। তো একটু আগে আমরা দেখেছি যে ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে যদি এটার মান কত হয়? 1 হয়। এটার মান 1 হলেই তো ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হবে। তাহলে একটু লিখে ফেলো এখানে যে সুতরাং ক্ষেত্রফলের সবচেয়ে বড় মান, লিখে ফেলো ক্ষেত্রফলের সবচেয়ে বড় মান। জাস্ট এই যে এটার জায়গায় কত লিখবা? এটার জায়গায় 1 লিখে দিলে হয়ে গেল। তাহলে হাফ a স্কয়ার ইন্টু 1, এত বর্গ একক। তার মানে ক্ষেত্রফলের সবচেয়ে বড় মান হচ্ছে হাফ a স্কয়ার বর্গ একক। এটাই হচ্ছে ক্ষেত্রফলের সবচেয়ে বড় মান। ঠিক আছে, ক্লিয়ার অঙ্কটা? আশা করি বুঝতে তোমাদের খুব একটা কঠিন লাগে নাই, বা বুঝতে খুব একটা কষ্ট হয় নাই তোমাদের। মানে একটু পেঁচানো জিনিস, বাট কনসেপ্টটা কিন্তু আমাদের পরিচিত কনসেপ্ট। ঠিক আছে, এইটার মানের জন্য এই ক্ষেত্রফলের মানটা আপ ডাউন করবে। এটার মান বড় হলে ক্ষেত্রফলটা বড় হবে, এটার মান ছোট হলে ক্ষেত্রফলটা ছোট হবে। আর আমরা দেখলাম যে এটার অর্থাৎ cos আলফা মাইনাস বিটার সবচেয়ে বড় মান হচ্ছে 1, আর সবচেয়ে বড় মান 1 হলে আলফা ইকুয়াল টু বিটা আসে। তার মানে আলফা ইকুয়াল টু বিটার জন্যই ক্ষেত্রফলের মানটা সবচেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো তোমরা।